ওই কিরে কিরে কিরে, মধু মধু, রসমালাই রসমালাই। চুপ কর গাদা, একদম কানের নিচে দিব ধরে। লেচু রে বলে মধু রসমালাই। কোনছেন দেখি মেজাজটা কেমনটা লাগে। এই লেচু নিয়া আমার ঘৃণিত লালু, মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা এবং ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিটগার্ডের দাঁতের বাগানের ফাটকামি ফাতরামি ন্যাকামি ব্যয়পনা দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যেতেছি। আর এই জুলা সে আবার বলে এগুলা নাকি মধু রসমালাই। কোনছেন দেখি কেমনটা লাগে। তো ভিউয়ার্স, এগুলো আমার বাবার হাতের লাগানো গাছের লেচু, মিছা কথা কইছি। এগুলো আমি বাজার থেকে কিনে আনছি, আমাদের সিজনাল ফল, মৌসুমী ফল, বুঝতে পারছেন? এগুলো বোম্বাই লেচু, বোম্বাই লেচু। ও মানে এগুলো গতকালকে কিনে আনা হয়েছে, ঠিক আছে? পাতাগুলো শুকিয়ে গেছে, ঝরে গেছে, এখন মানে খাইতে খাইতে মোটামুটি অনেকটা শেষ হয়ে গেছে। আমাদের দিকে এমনিতে 300 350 কি বলবো এরকম কেজি ভালো ভালো গুলো। তো কালকে একটু সস্তা পাইছিলাম, আমি 250 টাকা সব কিনে নিয়ে আসছিলাম, ঠিক আছে? আর এই যে এইটা আবার কেনা না, এইটা আমাদের গাছের আম, আমার দাদার বাড়ির গাছের আম, বড় ভাই পাঠিয়ে দিয়েছে। এখন তো দাদার বাড়িতে শুধু বড় ভাইয়া থাকে, আর কেউ থাকে না, ঠিক আছে? আমাদের 5 ভাইয়ের মধ্যে সবার বড় ভাইটা দাদার বাড়িতে থাকে। অনেকগুলো আম পাঠাইছিল, 2-3 দিন হয়েছে। এখন পাকতে পাকতে কি সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন। মোটামুটি খাওয়া দাওয়া অনেকটা শেষ। আর আমার হোর বাড়িতে আমার শ্বশুর কলা পাঠাইছিল তার মেয়ের জন্য, নাতির জন্য। খাইতে খাইতে কলাও শেষ করে আনছি। গতকালকে ভিডিও দিতেছি না, এই কারণে টাটকা টাটকা এগুলো আপনাদেরকে দেখাইতে পারছি না, ঠিক আছে? এগুলো কি কলা জানেন? এগুলো জাইত কলা, এগুলোর ভিতরে বিচি হয় না, বুঝতে পারছেন? এগুলো সবজি কলার চাইতেও মজা, সাগর কলার চাইতেও মজা। মানে কলার নামই হচ্ছে জাতি কলা, আমাদের আঞ্চলিক ভাষায় বলে জাইত কলা, বুঝছেন? তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আজকের ভিডিওতে একসাথে অনেকগুলো আসামিকে বা ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীদেরকে ইচ্ছা মতো ধুলাই করার চেষ্টা করব। তো কয়টাকে ধুলাই করতে পারবো এই অল্প সময়ের মধ্যে তাদের এত এত নষ্টামি নোংরামি ব্যয়াপনা চিটারি বাটপারি প্রতারণার জন্য, সেটা জানি না, তাই নাম বলে শুধু শুধু সময় নষ্ট করলাম না। তো আগে সাগিনুরকে দিয়ে শুরু করব, তারপর আমার গৃহীত লালু দেশি কুত্তা ও দাঁতের বাগানের পালা। এরপরে যদি আবার সময় সুযোগ পাই আরো কিছু আসামিকে বা রাতের রানীকে ধুলাই করব। তো এই পরকের রানী সাগিনুর যেই মানে কি বলবো মূর্খামি চিটারি বাটপারি প্রতারণা গুলো করতেছে, এগুলো দেখে না তার মূর্খামি দেখা যতটা মেজাজ খারাপ হয়, তার চেয়ে বেশি মানে কি বলবো কিছু ভিউয়ার্সদের মানে টিনের চশমা পরা অসচেতন অবিবেচক কিছু ভিউয়ার্সদের এর কারণেও দুঃখ লাগে, কষ্ট লাগে যে এই মূর্খের, এই মা নামের কলঙ্কিনীর, এই জঘন্য চরিত্রের পরকের রানী মানে রাতের রানী সাগিনুরের ভিডিওতে দেখার মতন কি আছে? তার টাইটেল থাম্বনেলের সাথে ভিডিওর কোনো মিল আছে না? তার ভিডিওতে শেখার মতন কোনো কিছু আছে? এইসব টিনের চশমা পরা অসচেতন অবিবেচক গণ্ড মূর্খমাত্রা ভিউয়ার্সগুলোর জন্য আমি আমার মেয়েটাকে এত দিনেও এত বছরেও আমার কাছে আনতে পারলাম না। আবার কিছু ভিউয়ার্সরা আমাকে মানে বিভিন্ন সময় কমেন্ট করে জানাইতে আসে, ভাইয়া আজকে দেখলাম মেকআপ বুতুরির ভিডিওতে সারিকার সাথে বা মরিয়মের সাথে এমনটা করছে, আপনি একটু ধোলাই করবেন, এই করবেন সেই করবেন। আজকে চাপা সুটকির ভিডিওতে দেখা গেছে মরিয়মের সাথে এরকম অন্যায় হয়েছে, মরিয়মকে এটা করছে বা সারিকাকে এটা করছে, তাদেরকে একটু ধোলাই করবেন। আজকে দেখলাম গোবর টুকানির ভিডিওতে এটা করছে, গোবর টুকানিকে একটু ধোলাই করবেন। আরে আপনাদেরকে এই যে আমি এতদিন ধরে, এত মাস ধরে, এতগুলো বছর ধরে বলতেছি, আপনারা এগুলো দেখতেই যাবেন না। আপনারা ওই নোংরা অমানুষদের, ওই ফকিন্নির বাচ্চাদের, ওইসব জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের ভিডিও দেখতেই যাবেন না, তাদের ভিডিওতে ক্লিক করবেন না। তাহলেই তো ওই নোংরারা, ওইসব
জঘন্য চরিত্রের রাত্রের রাজারানীরা, তাদেরকে একটা শর্ত দিবেন, তোরা যতদিন পর্যন্ত নষ্টামি নোংরামি ব্যহাপনা চিটারি পাটপারি প্রতারণা বন্ধ না করবি, অথবা সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় শর্ত যেটা, যে সারিকাকে, মরিয়মকে তার সুন্দর ভবিষ্যতের জন্য তার বাবার সাথে যতদিন পর্যন্ত যোগাযোগ করতে না দিবি, ততদিন পর্যন্ত তোদেরকে বয়কট করলাম, তোদের ভিডিও দেখতে আসবো না। তোদের ভিডিও যদি চাস আমরা দেখি, তাহলে মরিয়মকে বা সারিকাকে তার বাবার সাথে যোগাযোগ করতে দিতে হবে। সেইটা করেন না। সেইটা না করে তাদের এইসব ফটকামি, ফাতরামি, মোরকামি, বেহায়পনা, প্রতারণা, এইগুলো দেখার জন্যই তাদের ভিডিও দেখতে হুমড়ি খেয়ে পড়েন। আবার আমাকে এসে জানান যে আজকে সারিকার সাথে এই হইলো, আজকে সারিকার সাথে ওই হইলো। কি আর বলবো, যে এইসব কারণেই, মানে এই যে আপনারা এখনো পর্যন্ত সচেতন হইতে পারলেন না, আপনাদের এইসব অসচেতনতার কারণে আমি আমার মামলায় হেরে গেছি। এটাই সবচেয়ে বড় সত্যি, এটাই আসল কাহিনী, আসল সত্যি, আসল বাস্তবতা। আপনারা যদি শুরু থেকে আমার এইসব তথ্য প্রমাণগুলো শুনে, তাদের নষ্টামি নোংরামির প্রমাণগুলো পেয়ে তাদেরকে বয়কট করতেন, আজকে আমার যুদ্ধটা এত দীর্ঘায়িত হইতো না, আর ওই পরকের রানী সাগিনুরের কাছে আমার মামলা হেরে যেতে হইতো না। তারা মানে সোজা কথা, আপনাদের সহানুভূতি নিয়ে, আপনাদের মানে অসচেতনতাকে পুঁজি করে, মানে তারা এই পরিমাণ টাকা পয়সা, অঢেল টাকা পয়সা আয় করে ফেলছে। ফকিন্নির বাচ্চারা এখন কি বলবো, আপনাদের চাইতে আমার চাইতে অনেক টাকাওয়ালা হয়ে গেছে। আমরা যারা হালাল ভাবে কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে রুজি রোজগার করি, আমাদের আয়ের চাইতেও তাদের আয় এখন আরো অনেক বেশি। কারণ তারা সহজে মানে ছোট হয়ে ইজ্জত বিক্রি করে, চিটারি বাটপারি প্রতারণা করে, মানুষের লাথি উস্তা ঠ্যাঙ্গা ইকালা বাঁশ খেয়েই খুব সহজে টাকা পয়সা আয় রুজি করতে পারতেছে। কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না, কোনো পরিশ্রম করতে হচ্ছে না, করতে হচ্ছে না। আর এই টাকা মানে সারিকার অন্যান্য কাজে প্রয়োজনে ব্যবহার না করলেও সারিকা তাদের ব্যবসার মূল পুঁজি। মানে সারিকা যদি তাদের কাছ থেকে চলে আসে, এই যুদ্ধটাই থেমে যাবে। এই জন্য যে সারিকাকে তারা কোনো মূল্যেই হারাইতে চায় না। আর সেটা যাতে করতে না হয়, উকিলের পিছনে, কোর্ট কাছারিতে যত টাকা ঢালার তারা সেটা ঢালছে। কিন্তু আমি একা মানে কি বলবো, ঢালছি, কিন্তু এরপরেও তারা কি আমার উকিলের পিছনেও টাকা পয়সা ঢালছে কিনা আমি এখন নিশ্চিত ভাবে গ্যারান্টি সহকারে বলতে পারতেছি না। তবে আমার মানে এখন কেন যেন মনে হচ্ছে যে আমার উকিলের কিছু কার্যকলাপে, আচরণে, যে সে আমাকে যেভাবে ইয়ে দিছে, কিপ্রিয়া তুমি নিশ্চিন্তে থাকো, তোমার মেয়েকে এনে দিব। মামলাটা ওই পরকীয়ার ধারায় না, মামলাটা হচ্ছে তোমার সন্তানকে তোমার কাস্টডিতে নিয়ে যাওয়া, যে তুমি অভিভাবক, তুমি গার্জিয়ান, তোমার সন্তানকে তোমার সাথে দেখা সাক্ষাৎ করতে দিতে হবে, তোমার সাথে যোগাযোগ করতে দিতে হবে, তোমাকে জিম্মায় দিতে হবে। ওই ইয়েতে যে তার সে ভালো পরিবেশে আছে না, কিন্তু পরকীয়া করছে, সে নষ্টামি নোংরামি করছে, এই ধারায় মামলাই হয় নাই, বা এই কথাগুলো তোলাই যাবে না, এইভাবে কথাগুলো বলে আমার উকিল মানে আমাকে ইয়ে করছে। তো এখন পরবর্তী ধাপে কি হবে, আপনারা আমাকে অনেক পরামর্শ দিয়েছেন, ইয়ে করছেন। তো এইখানে আমি কি করব, আমার পরবর্তী এটা আপাতত বলতে চাচ্ছি না। আরেকটা কথা, আপনারা অনেকেই আমাকে পরামর্শ দিয়েছেন, বা আপনাদের অনেকের জানার আগ্রহ কৌতূহল, সেটা হচ্ছে, বা ওই যে পরামর্শ যেটা দিয়েছেন সেটাই বলি, যে ইউটিউবে একটা পরিচিত মুখ আছে, মোটামুটি আমার যেসব ভিউয়ার্সরা আছেন তাদের পরিচিত, সেটা হচ্ছে ইউটিউবার, কি জানি, শ্রাবণ দা ইউটিউবার, আতিক, একজন উকিল, অ্যাডভোকেট। তো তার সাথে যেন আমি যোগাযোগ করি আমার মামলাটা নিয়ে, সে যেন লড়াই করে। তো এছাড়া কি বলবো, মানে সে এরকম কিছু এই পারিবারিক মামলাগুলো, মোকদ্দমাগুলো মানে লড়ে, সে পারিবারিক উকিল। তো আপনাদের সাথে যোগাযোগ হওয়ার আগে, আপনাদের সাথে আমি পরিচিত হওয়ার আগে, সবার প্রথম আমি ইউটিউবে আত্মপ্রকাশ করার আগে তার সাথে আমার যোগাযোগ ছিল। সবার প্রথম ইউটিউবে আমি যাকে দোলাই করছিলাম, বা তাকে কাউকে একটু ক্রিটিসাইজ করার চেষ্টা করছিলাম বা করছিলাম, সেটা হচ্ছে এই শ্রাবণ দা ইউটিউবার। তাকে মানে সে প্রথম একটা ভিডিও বানাইছিল ওই পরকীয়া রানী সাগিনুরকে নিয়ে, সাগিনুরের প্রশংসা করে, এটা সেটা, সাগিনুর অনেক স্ট্রাগল করে, অনেক মানে একটা নারী বা মহিলা হিসেবে, মেয়ে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলছে। সাগিনুরকে দেখে যেন আরো অনেকে মানে হয়, অনুপ্রাণিত হয়,
এই রকম সেরকম একটা ভিডিও বানিয়ে সে তার চ্যানেলে ভিডিও আপলোড করছিল। তারপরে তাকে আর কি ইয়ে করছিলাম যে তারকাদের গল্প চ্যানেলেও এরকম ভাবেই প্রশংসা করে সাকিনুরকে নিয়ে একটা ভিডিও বানাইছিল। তো তারকাদের গল্প চ্যানেলকে আমি কিছু বলার আগে মানে কমেন্ট করার আগে এই শ্রাবণ দা ইউটিউবারের ভিডিও আমি পাইছিলাম। তো তাকেও যখন আমি কমেন্ট করছি সেখানে আমার ফেসবুক আইডি এবং আমার ফোন নাম্বার দিছি। তো শ্রাবণ নিজেই আমার সাথে যোগাযোগ করছিল, ফোন করছিল, ফোন করে বলতেছে আপনি মানে কে, মানে পরিচয় তো সেখানে দিছি, তারপরে যখন সবকিছু বিস্তারিত জানতে পারলো সে মনে হয় তার ওই ভিডিওটা ডিলিট করে দিছে এবং তাকে বলছিলাম মানে সবকিছু জেনে এসে বলছে তাহলে ভাইয়া আপনি একটা মামলা করেন। তো যখন সে আমাকে মামলা মোকদ্দমার পরামর্শ দিছে তখন কিন্তু যে দেশে লকডাউন করোনা মহামারী চলতেছে, তো ওই মুহূর্তে সাথে সাথে কোর্ট কাছারি বন্ধ থাকায় আমি করতে পারিনি। তো আমি এর আগে থাকতেই মানে ইয়েতে ছিলাম যে আমি করবো, কারণ প্রথম এই ভিডিওটা যখন আমি দেখছি ওই মাগিনুর ডাইনি মাগিনুরের পাট ক্ষেতের রানী ইবলিশের রানী ডাইনি মাগিনুরের ভিডিওটা যখন দেখছি তখনই তো সোজা কথা লকডাউন চলতেছে। তো এই জন্য আমি সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই। তো তখন তার সাথেও যখন যোগাযোগ হয়েছে তখনও একই অবস্থা, বলছে আচ্ছা কোর্ট কাছারি খোলা হলে ইয়ে করেন। তো দেশে কতদিন বা প্রায় 2 বছর লকডাউন ছিল, মানে কোর্ট কাছারির ইয়েটা স্বাভাবিকভাবে ছিল না সেটা তো জানেনি। তো তখন তাকে বলছিলাম যে আপনি তাহলে যেহেতু অ্যাডভোকেট আর ইউটিউব সম্পর্কে জানেন, তাদেরকেও ভালো মন্দ মানে তাদেরকে ইউটিউবে দেখতেছেন ইয়ে করতেছেন, আপনি ভালো বুঝবেন, নেন আমার মামলাটা মানে আপনাকে দেই। তখন সে অপারগতা প্রকাশ করছিল যে তার কোনো ইন্টারেস্ট নাই, আর না থাকার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল ওই ঘৃণিত লালু আমার মানে কুলাঙ্গার দেশি কুত্তা, তার নাকি মানে ইউটিউবে এসে মানে বন্ধুত্ব হয়েছে বা পরিচিত, ঠিক আছে, বলছে তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক, তো আমি এখন আপনার মামলাটা নিতে পারতেছি না, মানে নিলে তাদের সাথে মানে একটা দ্বন্দ্ব তৈরি হবে, মনোমালিন্য হবে। আমি তাদের বাসায় গেছি, খাইছি, তো সে আমাকে কিছু পরামর্শ দিছিল, ঠিক আছে এইভাবে এইভাবে যান, মানে আপনি আপনার কোর্টে গিয়ে স্থানীয় উকিল আছে ওদের সাথে যোগাযোগ করে ইয়ে করেন। তো সেই জন্য আর তার সাথে ইয়ে হয় না। আর ইদানিং আমাকে একজন এ করছে যে আমার বিরুদ্ধের উকিল কি সে কিনা বা তার সাথে তার পরিচিত কেউ কিনা, না এরকমও কেউ না। এই ইয়েটা আপনাদের মানে কৌতূহলটা দূর করে দিলাম যে তার সাথে যোগাযোগ করলেও আমার কোনো লাভ নাই, আর সে আমার পক্ষে এবং বিপক্ষে কোনো দিকেই সে নাই। তো এই যে পরকেরানি সাকিনুরের ভিডিও টাইটেল থাম্বনেল বলার আগেই তার এগুলো বললাম যে তাকে থামানোটা ভিউয়ার্সদের হাতে ছিল, তো ভিউয়ার্সরা সেই দায়িত্বটা পালন করে নাই, শুধু আমাকে বাবা হিসেবে সবসময় সবকিছু পারা যায় না। আর আচ্ছা ওই কথা আরেকদিন বলবো, ওইটা এখন নাই বললাম। এই যে পরকেরানি সাকিনুর যে ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওগুলো আপলোড করেছে, তার টাইটেল থাম্বনেল বলে সময় নষ্ট করা ছাড়া আর কিছু নেই। যে দেখেন ভিডিও টাইটেল আজকেই মনে হয় দিয়েছে, ছোট ভাই কিসের দাওয়াত করল, বড় হবে এসে হাজির। আচ্ছা এটা কি, হয়তোবা বড় ভাবি এসে হাজির হইতে পারে, তার ভিডিও এটা দেখি নেই, কিন্তু এই যে এই সোলটানি মূর্খামিমূলক টাইটেল এবং ফটকামি চিটারি ব্যাপারে প্রতারণামূলক থাম্বনেল, এগুলো দেখার কোনো মানে আছে, কোনো প্রয়োজন আছে? আপনারা আর কবে সচেতন হবেন একটু কোয়েশ্চেন দেখি। তারপরে আরেক লাইন অবলিক দিয়ে, স্বামী কাছ থেকে ধান্দা করে টাকা নিয়ে কোনো লাভই হলো না। স্বামীর কাছ থেকে না, স্বামী কাছ থেকে, সে যে একটা দান্দাবাজ, তারা যে দান্দা করেই চলে, এখন সে স্বামীর সাথেও দান্দা করে, অন্য খদ্দেরদের সাথে, রাতের রাজাদের সাথে, খাটের রাজাদের কাছ থেকেও দান্দা করে, স্বামীর কাছ থেকেও দান্দা করে। আরে ফকিন্নির বাচ্চা, তো তার কামাই দিয়েই তার এই পালিত ছেলেকে তার স্বামী নামদারি এই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজাকে পাল্টাছে, আবার সেইখানে চিটারি করতে আসে, সে নাটক করতে আসে, স্বামীর কাছ থেকে ধান্দা করে সে টাকা নিছে, কিন্তু কোনো লাভ হইল না, কি আর বলবো। আচ্ছা আগের ভিডিও থাম্বনেল গুলো আপনাদেরকে একটু পরে শোনাই, সেখানে সে কি ফটকামি গুলো করছে। সবার উপরে, বোনের কাছে আসি শুধু তাকে নাস্তা খাওয়ানোর জন্য, তার বোন নাস্তা খেতে পারেনি, ছোট শিশু কচি কুকি, ওই কালী মন্দিরের চাকরানি, ওই মেকাপুত্রী যাত্রাদলের সর্দারনি, তাকে নাস্তা খাওয়ানোর জন্যই এই সাকিনুরের
সেখানে যাইতে হয়। আরেক লাইন, ননদকে তো একটা 3 পিস কিনে দিল না, উল্টো ননদের নামে বিল করে রেখে গেল 8,000 টাকা। কি কইছে হ্যাঁ ওই জানে, কি লেখছে কি কইছে, এটা এই মূর্খের বাচ্চা মানানের কলঙ্কিনী কলঙ্ক পরকে জানি সাকিনুর জানে। আরেক লাইন যে টাইটেলের লাইনটা, ছোট ভাই ফোন করে কিসের দাওয়াত দিল। আচ্ছা মূল ইয়েতে চলে আসি। এখানে কিছু ভিউয়ার্সদের অসচেতনতা গুলো বা তাদের আগ্রহগুলো দেখেন, তারা কি কি নিয়ে মানে ইয়ে করে। এই যে সন্তানের প্রতি নাকি আমার অবহেলা বেশি হয়ে গেছে, তাই 2 মেয়েকে নিয়ে চলে গেল, অবলিক বোনকে দেখতে আসলাম। বোনকে তুই দেখতে যাস না কবে, এই সে। আর সন্তানকে কে নিয়ে গেল, কি হইল না হইল, এইসব বিষয়ে কোনো কথাই তার ভিডিওতে নেই। থাম্বনেল, আমাকে ফেলে রেখে সন্তান নিয়ে চলে গেল কারণ অবহেলা করছি বলে। কে নিয়ে গেল, এই সেই। তাকে বলাই করি আগে, থাম্বনেল পরে শেষ করি। কখনোই ভাবিনি আমি মেয়ের বিপদ হয়ে দাঁড়াবো। তুই মানে এত এত তথ্য প্রমাণ দেওয়ার পরে, তোর এত অন্যায় অপরাধের প্রমাণ দেওয়ার পরে এখনো পর্যন্ত তুই এটা ভাবতে পারিস নাই যে তুই তোর সন্তানের জন্য সবচেয়ে বড় বিপদ। তোর গর্ভে জন্ম নেওয়াটাই সারিকার সবচেয়ে বড় দুর্ভাগ্য। সারিকা বলি আর মরিয়ম বলি, এটা আর কবে তোর বোধগম্য হবে? আরে আরেকটা ফকিন্নির বাচ্চাকে, একটা রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকে রাজাকে একটু ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য, তাকে একটু ভোগ বিলাস দেওয়ার জন্য তোর এইরকম ফুটফুটে সন্তানের ভবিষ্যৎ তুই কেন নষ্ট করতেছিস? তার জীবনটা কেন জীবদ্দশায় জাহান্নামে পরিণত করতেছিস? সে তো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, যে শিশু থেকে মানে কিশোরী হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, কিছুদিন পরে যুবতী হয়ে যাবে, বিয়ে শাদী দিতে হবে। তো তোর মতো একটা মানে তোদের বোনদের মতো বা তোর ভাগ্নি ওই ইয়ের মতো বাপসারা বাংলার তানমন্ডলের মতন একটা ফকির মিসকিন রাস্তা থেকে একটু গিয়ে এনে, যার কোনো বংশ পরিচয় নাই, যার কোনো কর্ম নাই, কোনো ইয়ে নাই, এরকম একটা ফকিরনির কাছে ইউটিউবের ইনকাম দিয়ে মানে ইয়ে দিয়ে দিবি, সারিকাকে বা মরিয়মকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিবি, ওই ফকিরনির বাচ্চাকে, ওই টোকায়ের বাচ্চাকে বলবি তোমার বাবা কিছু করতে হবে না, তুমি শুধু আমার মেয়ের মানে গোলামি করবা, চামচামি করবা, ঘরে বসে বসে বউয়ের পাশা আর ইয়ের ভিডিও করবা, এতেই তোমাদের সংসার সুন্দরভাবে চলে যাবে এখান থেকে। এটা কি জীবন বলে? হ্যাঁ, অন্যান্য ভদ্র সমাজের আমার অন্যান্য ভাতিজি মানে ভাগ্নি এই সেই মানে আপন বোন নাই কিন্তু কাজিন সিস্টার তো আছে, তাদের বোনদের মানে মেয়েদের মানে আমার ওইসব মানে ভাইস্তা ভাস্তিদের মানে ভাইস্তার তো বিয়ে হয় নাই, ভাতিজি ভাগ্নিদের বিয়ে হয়েছে। এক ভাতিজির বিয়ে হয়েছে অনেক বড় একজন ব্যবসায়ীর সাথে, মানে তারা হচ্ছে সিআইপি, ভিডিওতে দেখাইছিলাম। আরেকজন ভাগ্নির বিয়ে হয়েছে খালাতো বোনের মেয়ে, খালাতো বোনের হাজবেন্ড তো আর্মি কর্নেল, সেটা বললাম। তার মেয়েরও বিয়ে হয়েছে একজন পাইলটের সাথে। আমার আপন যে ভাতিজি তারও বিয়ে হয়েছে একজন ব্যারিস্টারের সাথে। আর তোদের বাড়ির মেয়েদের, তোদের জিম্মায় যারা আছে, তোদের ইয়েদের বিয়ে হয় কাদের সাথে? ওই লেগুনা ড্রাইভারদের সাথে, ওই চৌকিদারের ট্রেনিং করা রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজার সাথে তোর বিয়ে হয়। এরকম এরকম তো এইভাবে এইরকম মানে একটা ফুটফুটে মেয়ের এরকম মানে উজ্জ্বল ভবিষ্যৎটা তুই একদম অন্ধকারে নিমজ্জিত করে দিচ্ছিস। এরপরেও তুই বুঝিস না তুই তোর সন্তানের জন্য কত বড় বিপদ। আর কবে বুঝবি? ফকিন্নির বাচ্চা, মূর্খের বাচ্চা, মা নামের কলঙ্কিনী, পরকেরানি, সাগিনুর, তরেলের কথা কইতে কইতে ভিডিও লম্বা হয়ে গেছে। স্বামীকে দিয়ে জোর করে কাজ করাচ্ছি, এটা বাদ দিই। এই যে সে এই ভিডিও দিছে, ওইখানে এই যে তার টাইটেল থাম্বনেলের সাথে তো বাস্তবতার কোনো মিল নাই। সেখানে কিছু ভিউয়ার্সদের চুলকানি দেখেন, ভিউয়ার্সদের কমেন্ট আমি এখানে ইয়ে করে দেই যে আপু মারিয়াম অনেক ছোট, এখন ও চুল ছোট করে দিয়েন, ভালো লাগবে পার্লারে গিয়ে করিয়েন। তো এইগুলো তাদের দেখার বিষয়। এই পরামর্শ, সুপরামর্শ বা কুপরামর্শ যেটা বলেন, এগুলো দিয়ে আসে। যে কাম নাই মাগি বলে হাইকুলো লইয়া করে, এইসব ভিউয়ার্সদের হচ্ছে এই অবস্থায়। যে এই শ্রেণীর যেসব ভিউয়ার্সরা আছে যারা অসচেতন অবিবেচকের মতো এইসব জঘন্য চরিত্রের রাতের রানী, পরকের রানীদেরকে ভিউজ দিয়ে টাকা ও ডলার ইনকাম করার সুযোগ করে দেয়, তাদের মতো কিছু ভিউয়ার্সদের জন্য সোজা কথা, এই পরকের রানীদের মানে এত স্পর্ধা হয়েছে
তারা সোজা কথা টাকার মালিক হয়েছে, এর মালিক হয়েছে, তাদের এত দেমাগ বাড়ছে। আবার এই যে ভিউয়ার্সরা নিজেরা কিভাবে ঝগড়াঝাটি করে, কাজ্যা করে, কাজ্যা করার জন্য এইসব মানে ভিউয়ার্সদের সাথে কাজ্যা করার জন্য আরো ভিউয়ার্স আছে, কাজ নাই। আর আপনার মানুষ চুল বড় করতে পারে না, আপনি বলছেন চুল ছোট করতে। এত জ্ঞান আপনাকে দিতে হবে না। এত সুন্দর চুল মামুনিটার, মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ, সারিকাকে ভালোবেসে আদর করে আপনারা সারিকাকে দেখার জন্য দেখতে যান, এতেই আপনারা সারিকার ক্ষতি করতেছেন। আপনারা যারা সারিকাকে ভালোবেসে দেখার জন্য ওই পরকেরানি সাকিনুরের চ্যানেলটা দেখতে যান, এটাই সারিকার জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ। আপনারা জেনে বুঝে সারিকার ক্ষতি করতেছেন, ইচ্ছা করে সারিকার ক্ষতি করতেছেন। সারিকাকে না দেখে তাকে যদি বয়কট করতেন তাহলে সারিকার মঙ্গল হইতো, ভালো হইতো। সারিকা এতদিনে তার বাবার কাছে আসতে পারতো, অন্তত পক্ষে তার বাবার সাথে যোগাযোগ মেনটেন করে চলতো। সেটা আপনাদের জন্য সম্ভব হয় নাই। আপনারা যেদিন সচেতন হবেন সেই দিন হয়তো বা আমার পরবর্তী কার্যক্রম আরো সহজ হবে। আবার ওই যে আগে কমেন্ট করছে সে আবার রিপ্লাই দিচ্ছে, ও বাবা গো ভয় পাইছি, ভয় পেয়ে সে হাসতে হাসতে কাঞ্জা দিচ্ছে। এই পর্যন্তই যে সীমাবদ্ধ ছিল, সে যে আবার পায়খানা করে দেয় নাই, কাপড় নষ্ট করে ফেলে নাই, এটাই ভালো, মানে খুশির সংবাদ। আচ্ছা, অনেক সময় চলে গেল এই সাগিনুরকে নিয়ে কথা বলতে বলতে, মানে কিছু দালাল চামচাদেরকে আর সাগিনুরকে নিয়ে কথা বলতে গিয়ে। ওইদিকে ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান পাত্রানাস নিশি আসতে পারে নাই, তার যাওয়ার সময় হয়ে গেছে। তার যাওয়া নিয়ে আমার ঘৃণিত লালু, মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা, ওইটা আত দেশি কুত্তারা যেই ফটকামি ফাতরামি ন্যাকামি করে গেল, আমার সোনাটা আমার বোনটা যাইবো গা, আমার সব কিছু আমার সোনাটা যাইবো গা, আমি কাঁদতে পারি না, আমি কাঁদতে পারি না ভিউয়ার্স, আমার কান্না আসে না। অভিনয় ভালো পারে, সে কাঁদতে পারে না, জোর করে ও তার চোখে পানি আনতে পারে না, এমনিতে চোখ মুছতে পারে, ইয়ে করতে পারে। আবার তার শালিকা ওই তার ডার্লিং যার ঠোঁটে ঠোঁট রেখে সে লিপকিচ করে মিষ্টি মুখ করতে পারে, ওই কালী মন্দিরের চাকরানি চুতমারানি ওই মেকআপ বোতলি যাত্রা দলের সর্দার নেই গাবিন হয়েছে, এই খুশিতে সে কান্দা দিতে পারে। কিন্তু তার বোন, তার সোনাটা, তার সম্পদ চলে যাওয়ার সময় তার কান্না আসে না, তখন তাকে অভিনয়ের আশ্রয় নিতে হয়, অভিনয় করতে হয়। তার মা ওই খাড়াসবুড়ি নাজমা বেগম মারা যাওয়াতে তার কান্না আসে না, সেখানেও তাকে অভিনয় করতে হয়। ভিউয়ার্স, মায়ের কথা মনে করলে বুকটা ফাইটে যায়, কেঁদে দিতে মন চায়, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে রাখি, আমি খুবই শক্ত করে রাখতেছি। কারণ আমি যদি ভেঙে পড়ি, আমার বাচ্চা কাচ্চারা ভেঙে পড়বে, পরিবারের অন্যান্য সদস্যরা ভেঙে পড়বে, আমার ছোট বোনটা, আমার সুনাটা ভেঙে পড়বে। এই জন্য আমি কাঁদতে পারি না, আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আপনারা তো শুধু আমাকে 15-20 মিনিটের ভিডিওতে দেখেন, কিন্তু আমার বাকি সময়টা সারাটা দিন 24 ঘন্টা কিভাবে পার হয় সেটা শুধু আমি জানি, আমার আল্লাহ জানে। ওরে ফটকার বাচ্চা, মানুষের বাচ্চা, খাড়াসবুড়ির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, তোর যদি হাতের কাছে পাইতাম, জুতার দা বাইরেতে 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 ফটো তুলে লেলে তোর খারফিউ ডালে মিলে আবার কুলাঙ্গার দেশি কুত্তা নিজের মুখেই এসে আপনাদেরকে বলে যায় যে তাকে ক্যামেরার সামনে এসে অনেক হিসেব নিকেশ করে কথা বলতে হয়, মেপে মেপে সে কথা বলে, কখন কোন কথা থেকে কোন কথা মুখ ফসকে বের হয়ে যায়। সে তো একটা বলদার বাচ্চা, হইনির বাচ্চা, এই জন্য অনেক স্ক্রিপ্ট লিখে ইয়ে করে হিসেব করে মেপে মেপে কথা কয়, বুঝছেন? তবু আপনারা মানে না বুঝে চোখে টিনের চশমা পরে রাখেন, দেখেও দেখেন না, কানের মধ্যে তুলা দিয়ে রাখেন, বিবেকের দরজা বন্ধ করে রাখেন, এরপরে হুমড়ি খেয়ে পড়েন এইসব অমানুষের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা, দেয়াল রক্ষণ লম্পটদের ভিডিও দেখার জন্য, এইসব জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের ভিডিও দেখার জন্য। আপনাদেরকে সবার আগে ধিক্কার জানাতে হয় যে একটা বাচ্চা সারিকা বা অন্যান্য আরো যেসব বাচ্চা কাচ্চারা আছে, এসব আবদিয়া টাবদিয়া ইয়েতে ভবিষ্যৎ প্রজন্ম যেসব বাচ্চা কাচ্চারা আছে, তাদের জীবনটা যেভাবে ধ্বংস করে দিচ্ছে এইসব রাতের রাজারানীরা, এর পিছনে তারা যতটা দায়ী, তারা তো একদম প্রত্যক্ষভাবে দায়ী, আপনারা পরোক্ষভাবে দায়ী, আপনারাও তার জন্য সমান ভাগিদার, সমান পাপী।
আপনাদের প্রশ্রয়ের জন্য, আপনাদের অসচেতনতার জন্য ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এর কুফল ভবিষ্যতে আপনাদের সন্তানদেরকে ভোগ করতে হবে। আপনাদের সন্তানরাও এইসব শিখবে, ওইদিকে ধাবিত হবে, ওইসব বিষয়ে আকৃষ্ট হবে। তখন এই বাবার আর্তনাদ মিলিয়ে দেখেন যে বাবার এটা দীর্ঘশ্বাসের ফল থেকে আল্লাহ প্রদত্ত একটা শাস্তি চলে আসবে। যে কোনো ভাবে এটার খেসারত, এটা শাস্তি আপনাদেরকে দুনিয়া থেকেই ভোগ করে যেতে হবে। তো সেটা থেকে যদি বাঁচতে চান তাহলে এখনই প্রায়শ্চিত্ত করুন। এইসব অমানুষের বাচ্চাদেরকে, এইসব জঘন্য চরিত্রের অমানুষদের, রাতের রাজারানীদেরকে এখনই বয়কট করুন। তাদেরকে উচিত শিক্ষা দিন, তাদেরকে তাদের প্রাপ্য শাস্তিটুকু দিন। ইয়ার কইতাম, মানে কথা কইতে কইতে ভিডিও লম্বা হয়ে গেছে। ওইদিকে আমার আরেক প্রধান আসামি, ওই খাটের রানী, রাতের রানী, কাল্লা পেতনি, ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, ফাতরা নাজরিন নিশি, নিজের ভিডিওতে আসা কমেন্ট পাবলিশ করার দুঃসাহস সে দেখায় না। ওই মানে সাহস তার নাই, ঠিক আছে? কারণ তার কমেন্ট বক্সের অধিকাংশ কমেন্টেই তাকে ভিউয়ার্সরা জুতা পেটা, ঝাড়ু পেটা, ঠ্যাঙ্গা, আইকলা, বাস সহ বিভিন্ন বিভিন্ন শাস্তি দেয়। তো সেই ভয়ে সে তার কমেন্টের, মানে তার কমেন্ট বক্সের একটা কমেন্টও পাবলিশ করার সাহস রাখে না। আর উল্টো অজুহাত দেয় ভিউয়ার্স, মানে অনেক কমেন্টের মধ্যে হাতে গোনা 2-3% কমেন্ট আসে নেগেটিভ, বাজে কমেন্ট। তখন ওইগুলো দেখে মেজাজ গরম হয়ে যায়, খারাপ হয়ে যায়। তখন আর কমেন্টের রিপ্লাই দিতে ইচ্ছা করে না, কোনো কমেন্ট পাবলিশ করতে ইচ্ছা করে না। তাই আমি কমেন্ট বক্স অফ করে রাখছি, কমেন্ট পাবলিশ করি না, করি না, কমেন্ট দেখি না, কমেন্ট চেক করি না। এইসব বলে গত কয়েক মাস ধরে বা 1 বছরের বেশি দিন ধরে আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যাচ্ছে। অথচ সে তার অন্যান্য মানে যত রোস্টাররা আছে, রোস্টারদের ভিডিওতে ভিউয়ার্সদের কোন বিষয় নিয়ে আগ্রহ কৌতূহল আছে, রোস্টাররা কোন বিষয় নিয়ে তাদেরকে ধুলাই করতেছে, এই যে সে কি করলো না করলো, তার ভাই ভাবি, তাদের কমেন্ট বক্সে যে কমেন্টগুলো মানে নেগেটিভ কমেন্ট আসে অন্যান্য ইয়েতে, ওইগুলো সে ঠিকই চেক করতে যায়। তো নিজের কমেন্ট বক্সের কমেন্ট যে চেক করার সময় পায় না, বা যে নেগেটিভ কমেন্ট আছে বলে সে সাহস করে না, তার মন খারাপ করতে চায় না সে 2-1টা কমেন্টের জন্য। অথচ ইউটিউব বাদ দিয়ে সেই ফেসবুক পেজের কমেন্ট নিয়েও সে আবার কন্টেন্ট তৈরি করে, যে ওই তার ভাবি, ওই খাটের রানী, পাটক্ষেতের রানী, ইবলিশের রানী, বাংলাদেশি ডাইনি মাহিনুরের ফেসবুক পেজে সে ভিডিও আপলোড করছে, শাশুড়ির গয়না কে কতটুকু নিল, এইটা সেটা। তো ওইখানে দাঁতের বাগানের বিরুদ্ধে যে কমেন্ট আসছে, যে দাঁতের বাগান মনে হয় দেশে আসছে শুধু মায়ের গয়না দখল করতে, গয়নাগুলো বুঝে নিতেই, এই জন্য দেশে আসছে, নাহলে সে তার মায়ের সুখ ভাগাভাগি করার জন্য দেশে আসে নাই। তো এটা নিয়ে সে ভিডিও আপলোড করছে। আর 2-2টা ভিডিওতে এই বিষয়ে সে গলাবাজি চাপাবাজি করছে। তার ওই যে একটা ফুফাতো বোন আছে, আমার ছোট বউ ছিল, আমি বুঝতে পারি নাই, সেও এরকম, মানে তারও কোনো আদর্শ নাই, সেও যে মানে রাতের রানীদের এইসব নষ্টামি নোংরামিতে মানে গা ভাসিয়ে দিবে টাকার জন্য, সেও যা খুশি তাই করতে পারে। যেই লিমা তার বিয়ের সময় ডাইনি মাগিনুরকে জুতা পিটা করছিল, ডাইনি মাগিনুর কেন তার বিয়ের সময় ক্যামেরা চালু করছিল ব্লগ ভিডিও বানানোর জন্য, ডাইনি মাগিনুরকে বিয়ের আসরে কত অপমান অপদস্থ করছে। যদিও এখন সেই ভিডিওটা তার চ্যানেলে নাই, ডিলিট করে দিছে বা হাইড করে রাখছে। মানে ডাইনি মাগিনুরকে একদম শত শত মানুষের সামনে অপমান অপদস্থ করে ডাইনি মাগিনুরের মোবাইলটা ফেলে দিছিল আর কি, যে তোমাকে কে বলছে এখানে ক্যামেরা চালু করতে। এই কারণ ডাইনি মাগিনুরের তখন মানে বউয়ের স্বীকৃতি ছিল না, সে তো একটা রাতের রানী, খাটের রানী, ডাইনি মাগিনুরই ছিল, ফকিন্নির বাচ্চা ছিল। এই জন্য মানে তখন ডাইনি মাগিনুরকে তারা কেউ দেখতে পারতো না, করতে পারতো না। এখন যখন দেখলো ডাইনি মাগিনুরই তাদের ইউটিউবের সবার শীর্ষে উঠে গেছে, সবচেয়ে মানে বেশি ভিউজ, সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার, সর্দারনি সেজে গেছে, তখন সবাই মিলে ডাইনি মাগিনুরের আর তারুমণ্ডলের মানে তলা চাটতে ব্যস্ত হয়ে গেছে। লিমাও সেই দলে নাম লিখিয়ে ফেলছে। তো সেই লিমার সাথে সে গল্প করতেছে, জানিস আমাকে ভিউয়ার্সরা এই ধরনের কমেন্ট করে, আমি নাকি আমার মায়ের গয়না বুঝে নেওয়ার জন্যই দেশে আসছি। এগুলো শুনলে, এগুলো দেখলে কি যে হাসি পায়। ওরে ফটকার বাচ্চা, ওরে ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান, রাতের রানী, খাটের রানী, দাঁতের বাগান, তুই তোর কমেন্ট বক্স যেখানে পিটনির ভয়ে, ধোলাইয়ের ভয়ে তুই মানে চেক করিস না,
তুই তোর একটা কমেন্টও করিস না, কোনো ভিউয়ার্সের রিপ্লাই দিস না, তুই সেখানে কোথায় মেসেঞ্জারে তোর কাছে কে ফোন করলো বা কি জানো তোর কাছে কি জানতে চাইলো সেটার রিপ্লাই তুই ভিডিওতে এসে দিতে আসিস। ফকিন্নির বাচ্চা, তোর এইসব স্বভাব কবে দূর হবে? হ্যাঁ, তোর যদি সাহস থাকে তুই তোর কমেন্ট বক্স, তোর ভিডিওর কমেন্ট বক্স ওপেন করে তারপরে কমেন্টের রিপ্লাই দিতে আসিস, ওইটার উপর ভিত্তি করে তখন ভিডিও বানাস, তখন তোর সেই অধিকার থাকবে। এর আগ পর্যন্ত তুই অন্য কারো কমেন্ট নিয়ে বা কোনো ভিউয়ার্সের প্রশ্নোত্তর পর্ব নিয়ে তুই কখনো ভিডিওর সামনে আসবি না। তুই কি ধরনের প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিয়ে মানে ফটকামি ফাতরামি করে চিটারি বাটপারি করে ভিডিও আপলোড করছিস, সেগুলোর জন্য মানে সেগুলো করে আর তোকে ধুলাই করতে বললাম না। প্রত্যেকটা টাইটেল থাম্বনেল করতে গেলে তোকে ধুলাই করতে হবে, সেইগুলো বিষয়ে আলোচনা করতে গেলে আমার ভিডিওটা আরো আধা ঘন্টার চেয়ে বেশি লম্বা হয়ে যাবে। ওইদিকে ডাইনি মাগিনোর ওই পাটক্ষেতের রানী ইবলিশের নানি সে যে ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে, সেখানে যে মানে বিদায়ের মুহূর্ত চলে আসলো, কি ধরনের আমি তারটা একটু শুধু বলি যে কেউ মনে করবে যে এই বিদায়টা হয়তোবা ডাইনি মাগিনো ইয়েকে দিতে আসছে, দাঁতের বাগানকে দিতে আসছে, কারণ দেশি কুত্তা মানে বোনের বিদায়ের সময় হয়ে গেছে এটা সেটা বলে টাইটেল থাম্বনেল দিয়ে মানে করতেছে, কান্নাকাটি করতেছে। সেখানে ডাইনি মাগিনেরও টাইটেল দিছে আজকে বিদায় নিয়ে চলে গেল। তার মানে যে কেউ মনে করবে না যে দাঁতের বাগান হয়তোবা যে আসছে আবার চলেও গেছে, হয়তোবা মানে তার তো 24 তারিখে যাওয়ার কথা, আজকে 21 তারিখ গেছে, কিন্তু হয়তোবা সে তার শ্বশুর বাড়ি হৌর বাড়ি গেছে, এই জন্য তাদের কাছ থেকে চলে গেছে। দাঁতের বাগানের ফটো দিছে, ফটো লাগাইয়া সে টাইটেল দিছে বিদায় নিয়ে চলে গেল। অথচ ওই যে তাদের বাসায়, তাদের নিচতলায়, দেশি তাদের বাড়ির নিচতলায় যে একটা আগে ভাড়াটিয়া ছিল, তাদের বাড়িতে একটু ঘুরতে আসছিল, দাঁতের বাগানের সাথে দেখা করতে আসছিল, করতে আসছিল, ওই মহিলাটা চলে গেছে তাদের বাড়ি থেকে, মানে যেদিন আসছে সেদিনই চলে গেছে। তো এইটা নিয়ে এই ডাইনি মাগিনো দুইটা ভিডিও বানিয়ে ব্যবসা করে ফেলছে। একবার যে বাড়িতে মেহমান আসলো, আবার কে চলে গেল না চলে গেল এগুলো কোনো ইয়ে নাই, যে বিদায় নিয়ে চলে গেল, আর এইগুলো দেখার জন্য আপনারা হুমড়ি খেয়ে পড়েন। ধিক্কার জানাই আপনাদেরকে, ছি ছি ছি। আপনারা হয় এখনই একটু সচেতন হন, নাহলে আল্লাহ তাআলা সব গজব তাদের উপর পড়ার আগে যেন আপনাদের উপর পড়ে। এইসব অসচেতন, অবিবেচক, গণ্ড, মূর্খ মাক্কা, তিনের চশমা পরা মানে অন্ধ সেজে থাকা ভিউয়ার্সদের উপরে যেন পড়ে। তো কথা বলতে বলতে যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, তাই আজকের বেশি কথা না বাড়িয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার প্রিয় সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।